কান্না করতে করতে বলতে লাগলাম, আমি গর্ভধারণ করেছি আর বাচ্চাটা আপনার। আমি খারাপ এবং বারে ডান্স করি। জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। আপনি থাকাকালীন কিংবা আপনি বিদেশ যাওয়ার পরেও আমি কারোর সাথে মিলিত হইনি। আপনার সন্তানই আমি গর্ভে ধারণ করেছি। তুমি শিওর তো? ডাক্তার দেখিয়েছো? টেস্ট করেছো? জি, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি জানি না সমাজ বা পরিবারের কাছে বাচ্চার কি পরিচয় দিব। আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। ওসব আমি জানি না। কিছু টাকা নাও, পাঠাচ্ছি, বাচ্চাটা নষ্ট করে ফেলো। না জানি কার না কার পাপ আমার উপরে চাপাচ্ছ। আমি টাকা পাঠাইতেছি, তুমি বাচ্চাটা নষ্ট করে নাও। ফোন রাখছি। এসব আজাইরা অশান্তি নিতে চাই না। উনি ফোন কাটার পর আমি রাস্তাতেই বসে পড়লাম। আমার যেন দু চোখে অন্ধকার নেমে এলো। যত যাই হোক, বাচ্চা আমি নষ্ট করব না। আমি আমার সিদ্ধান্তে অটুট। বোরকা পরে বাসে করে এক পরিচিত আপার কাছে গেলাম। উনিও আগে বারে ডান্স করতো, কিন্তু ওনার 3টা ছেলে হওয়ার পর এখন আর এসব করে না। ওনার স্বামী বর্তমানে কাতারে গিয়েছেন। দেশে থাকাকালীন গার্মেন্টসে জব করতো। আপাকে গিয়ে সব খুলে বললাম। আপা বলল, তুমি নষ্ট করে ফেলো। কারণ হচ্ছে তুমি মেয়ে মানুষ, আর এই বাচ্চার বাপের পরিচয় কি দিবা? সবাই তো জারজ বলবে। আমি আপাকে বললাম, আপা ডেলিভারি পর্যন্ত আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন। আপা বললেন, আমার কাছে থাকো, তবে মাসে মাসে আমাকে মাস খাবারই টাকা দিতে হবে। দিব আপা, তুমি তারপরেও আরো ভেবে দেখো। আরো অনেক সময় আছে এখনো। আপা, আমার ভাবা শেষ, আর কিছু ভাবতেও চাই না আমি। তারপর বাসায় চলে আসি। বাড়ি এসে মাকে ভাত খেতে খেতে বললাম, মারে, আমি আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না। জমানো টুকিটাকি যা আছে তা দিয়ে একটা দোকান নিয়ে দিচ্ছি। তোমরা কোনো দোকান টোকান করে চলো। আমি আর পারবো না কিছু করতে। আমার আর কিছু ভালো লাগে না। 2 দিন পর প্রবাস থেকে উনি কল করলেন। আমি কল ধরে কান্না করতে করতে বললাম, দয়া করে আমাকে 20,000 টাকা ভিক্ষা হলেও দেন। উনি আমাকে 25,000 টাকা পাঠায় এবং টাকা পাঠানোর পর থেকে উনি আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর আর উনি আমাকে ফোন করেননি। আমি ওনার সে টাকা খরচ করি না, ডেলিভারির জন্য রেখে দেই। মাকে একটা দোকান করে দিয়েছি, আর দোকানের জন্য কিছু মালপত্র কিনে দেই। আমার যখন গর্ভধারণের 3 মাস পার হলো, তখন মাকে বললাম, মা আমি অন্য শহরে যাব, দয়া করে আমাকে খুঁজো না, মাঝে মাঝে ফোন করব। মা বলল, কেন যাবি, কি কাজ? প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে ফেলে। আমি আর কিছু বলি না। পরের দিন আমার কিছু প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে আপার কাছে চলে আসি, আর মাকে ফোন দিয়ে বলি, আমাকে খুঁজিও না দয়া করে। আমি তোমাদের ফোন দিব, যোগাযোগ রাখবো, এবং দয়া করে কোনো প্রশ্নও করো না। এরপর শুরু হয় কষ্টের এবং হিসাব করে চলার দিন। আমি একদম টাকা খরচ করতাম না। দামি কিছু খেতে মন চাইলে খেতাম না। ডেলিভারির আর ডেলিভারির পরের খরচের জন্য টাকা হাতে রেখেছি। আপার বাসায় রান্নাটা আমি করতাম। আপা আমাকে তেমন চাপ দিত না কাজকর্ম করার জন্য, তারপরেও আমি করতাম। সারাদিন শুয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগতো না, তাই যতটা পারতাম কাজ করতাম। আপা নিজে থেকে আমাকে এটা ওটা এনে খাওয়াতো, কিন্তু আমি খেতে চাইতাম না। মাঝে মাঝে প্রায় সময়ই ঘরের কাঁচা সবজির বাজারটা আমি করতাম। যে সবজিওয়ালার কাছ থেকে আমি প্রতিনিয়ত সবজি নিতাম, সেই সবজিওয়ালা নাকি আমাকে পছন্দ করতো। সে কথাটা আপার কাছে বলেছে। আমার যখন 8 মাস শেষের দিকে, তখন উনি একদিন আমাকে 2 হাত ভর্তি ফলমূল নিয়ে দেখতে আসে। আমি ইচ্ছে করে ওনার সামনে যাইনি, কারণ নিজের জীবনে এত এত সমস্যা, এসব ফালতু ভেজাল একদম ভালো লাগছে না আমার। উনি খুব সুন্দর পোশাক পরিধান করে এসেছেন এবং আপার কাছে আমাকে বিয়ের প্রস্তাব রাখে। ছেলেটা অবিবাহিত ছিল, বাড়ি রংপুর, বয়স 27, নাম মুজিব। আমার সন্তান সহ আমাকে নাকি মেনে নেবে। আমি তো একদম রাজি হইনি, আর জীবনেও রাজি হব না। আমি একদম না করে দেই। তারপরে উনি আমাকে সপ্তাহে সপ্তাহে দেখতে আসতেন, এটা সেটা নিয়ে আসতেন। আমি তেমন একটা কথা বলতাম না, আর আপাও আমাকে জোরাজোরি করতেন না। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম হয়ে আসে এবং আমার চাঁদের মতো সুন্দর একটি মেয়ে হয়। আমার মেয়েটির চেহারা দেখে আমি আমার জীবনের সব কষ্ট ভুলে যাই। আমার মেয়েটার দিকে আমি শুধু তাকিয়ে থাকতাম। আমার যে কি শান্তি লাগতো। পৃথিবীতে মা হওয়ার চেয়ে বড় সুখ আর নেই।